হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমি তোমাদের সামনে এমন গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব, যে গুরুত্বপূর্ণ ভিডিওটি মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় লাগবে। তাহলে আমি আজকে শেয়ার করব ক্লাস 10 লাইফ সায়েন্স, এই জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, এই বই থেকে সাতরা পাবলিকেশন অর্থাৎ ডক্টর দুলাল চন্দ্র সাতরার এই বই থেকে চ্যাপ্টার 5 তোমাদের সামনে শেয়ার করব। এই চ্যাপ্টার 5-এরই কিন্তু পার্ট 5 আজকে তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলবো যে আজকের এই আলোচ্য বিষয় হলো, 1 নম্বর হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR এর ভূমিকা। 2 নম্বর হচ্ছে ভারতের কিছু বিপন্ন প্রজাতি এবং তাদের সংরক্ষণ। এই দুটো টপিকের ওপরেই কিন্তু আলোচনা হবে, আর বিস্তারিত আলোচনা হবে। আর এখান থেকে যে ধরনের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, মাঝারি প্রশ্ন আসার মতো, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব উত্তর সমেত। তাহলে চলো আমরা শুরু করি সেই ভিডিওতে, যে ভিডিওতে নাকি আমরা সাকসেস পাবো মাধ্যমিক 2026 লাইফ সায়েন্সের ওপরে কিন্তু আমরা এই ভিডিওটা করব। তাহলে চলো শুরু করি। হ্যাঁ, আজকের এই আলোচ্য বিষয়টি হলো ক্লাস 10 জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, এই সাতরা পাবলিকেশন দুলাল চন্দ্র সাতরার বই থেকে। কারণ এই বইটা থেকে কিন্তু ডিটেলস পাওয়া যায়, অন্যান্য বই থেকেও পাওয়া যায়। তো আমি অনেক বই ঘেটেছি, কিন্তু সেই ঘাঁটা বইয়ের মধ্যে থেকে কিন্তু এই বইটা থেকে আমি বিস্তারিত পেয়েছি। তাই আমি বলবো তোমরা সবাই কিন্তু এই বইটা থেকেই পড়বে, এবং যাদের কাছে এই বই নেই তারা কি করবে, তারা অন্য যে কোনো রাইটারের বই থেকে কিন্তু পড়তে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে পড়ার সময় বইটা নিয়ে বসলে সবচেয়ে ভালো হবে। আমরা আজকে আলোচনা করব যে এই পরিবেশ, তার সম্পদ এবং এই সংরক্ষণ, এই পার্ট থেকে, অর্থাৎ 5 নম্বর পার্ট থেকে। 5 নম্বর পার্ট থেকে আমি আজকে শেয়ার করব 5 নম্বর, হ্যাঁ 5 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করব, 5 নম্বর পার্ট। দেখো, এই 5 নম্বর পার্ট শুরু করার আগে আমি চলে যাব কোথায়, একেবারে সরাসরি। দেখো, পেজ হচ্ছে 133 পাতায়। 133 পাতায় গিয়ে আমি দেখছি যে এখানে টপিকটা হচ্ছে, আজকের প্রথম টপিক হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এবং PBR এর ভূমিকা, অর্থাৎ রোল অফ JFM অ্যান্ড PBR ইন কনজারভিং বায়োডাইভার্সিটি। দেখো, প্রথমে আমরা জানবো যে এখানে দেখো JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা আসলে কি? দেখো, এই অরণ্যে বসবাসকারী অর্থাৎ স্থায়ীভাবে বসবাসকারী স্থানীয় অধিবাসীরা সমগ্র দিনরাত্রি অরণ্য যাপন করে বা অরণ্যে যাপন করে। তো অরণ্যের প্রতিটি অঞ্চল তাদের চেনা। তাদের এই সক্রিয় সাহায্য ব্যতীত অরণ্য সংরক্ষণ প্রকল্প কখনোই সম্পূর্ণভাবে বাস্তবায়িত সম্ভব নয়। অর্থাৎ যারা অরণ্যবাসী, তাদেরকেই কিন্তু সঙ্গে নিতে হবে, অর্থাৎ তারাই কিন্তু সবচেয়ে ভালো পারবে। অর্থাৎ একটা কথায় আছে না, যে কাজে পারদর্শী তাকে সেই কাজেই নিতে হবে। কিন্তু এদের এই দিক থেকে দেখতে গেলে অভিজ্ঞতা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। এই অভিজ্ঞতা ব্যতীত কিন্তু এটা সম্ভবই নয়। তাই আমরা বলবো, বা এখানে রাইটার বলেছেন যে এখানে যারা ওখানকার স্থায়ী বাসিন্দা, তারাই কিন্তু এটা সবচেয়ে ভালো কাজে ভালোভাবে পরিচালনা করতে পারে। এ কারণে অরণ্যে স্থানীয় অধিবাসীদের সহযোগে সরকারিভাবে গঠিত হওয়া বন সংরক্ষণ কমিটির সাহায্যে বন সংরক্ষণের ব্যবস্থা নাকি বলা হয় JFM। তাহলে JFMটা কি, এটা কিন্তু আসতেই পারে টিকা টাইপ, এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। আর অ্যাব্রিভিয়েশন হিসাবে JFM এটাও কিন্তু আসতে পারে। তাহলে JFM এর ফুল ফর্ম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তাহলে এটা গেল। এবার এই JFM এর গুরুত্বটা কি? তো ভারতবর্ষে পাহাড় এবং সমতল মিলিয়ে বনজ সম্পদের অন্য আয়তন ছিল প্রায় 20.64% 2003। তো বর্তমানে বিভিন্ন কারণে বনজ সম্পদ ক্রমাগত নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেই অনুপাতে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করে অরণ্য তৈরি করা
হ্যাঁ, করা হচ্ছে না। তাই অরণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য কি করতে হবে? জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় গ্রামীণ এলাকার গ্রামীণ মানুষদের সহযোগিতায় জেএফএম গঠন করা হয়েছে। তাহলে এই জেএফএম ব্যতীত কিন্তু এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তারপরে দেখো যে প্রকল্পের সাফল্য। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আহ, আড়াবাড়ি অরণ্যের নষ্ট হওয়া হয়ে যাওয়ার শাল গাছের পুনরুদ্ধারের জন্য 1971 খ্রিস্টাব্দে ভারত সরকার জেএফএম, এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নামে একটি সংস্থা গঠন করে। তাহলে এই জেএফএমটা কবে গঠিত হয়? আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1971 খ্রিস্টাব্দে কিন্তু এই জেএফএম গঠন করা হয়। তো সেখানে সাধারণ মানুষের সহযোগিতার ব্যবস্থাপনায় এবং অংশগ্রহণের ফলে ফল, গম, রাবার, ঔষধ প্রভৃতি অরণ্যের সৃষ্টি ও সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে কি কি ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেটা একটু দেখতে হয় যে বর্তমানে এই 84,632 সংখ্যক জেএফএম কমিটির এই 85.2 লক্ষ পরিবার, 17.33 মিলিয়ন হেক্টর জমিতে অরণ্য দেখাশোনার সঙ্গে যুক্ত। তাহলে দেখো, যারা এ কাজে পারদর্শী, আমি বলছি যারা যে কাজে পারদর্শী তাদেরকে সেই কাজেই লাগাতে হবে, তাহলে কিন্তু এটা সহজেই করা সম্ভব হবে। তো ভারত সরকারের 3 নম্বর পয়েন্ট দেখো যে ভারত সরকারের ব্যবস্থাপনায় প্রতি বছর প্রতি বছর জুলাই এবং ফেব্রুয়ারি মাসে বন মহোৎসব উৎসব অনুষ্ঠানের মাধ্যমে সরকারি ও বেসরকারি উদ্যোগে গাছ লাগানো হয়। তো সরকার যেভাবে লাগাচ্ছে এবং তার সাথে সাথে বেসরকারি সংস্থাগুলোও কিন্তু গাছ লাগানোয় উদ্যোগী হয়েছে। তাহলে দেখা যাবে যে এইভাবে লাগাতে লাগাতে একদিন কিন্তু আমাদের এই বন মহোৎসব উৎসব পালনের মধ্যে দিয়েই কিন্তু অরণ্যের বৃদ্ধি পাবে। তারপরে আসবো আমরা পিবিআর বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, অর্থাৎ পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। এটা কি? অর্থাৎ এখানে দেখো একটা কোশ্চেন আসতেই পারে, পিবিআর এর বা এই পিবিআর এর ফুল ফর্মটি কি, অর্থাৎ পুরো নাম কি? তাহলে পিবিআর দেখো এখানে দেখেছি যে জেএফএম, এটা গুরুত্বপূর্ণ একটা, এটাও কিন্তু পিবিআর, এটাও কিন্তু টিকাটাই বাঁচতেই পারে। তাই আমি বলবো যে এটাও টিকাটাই পড়ে রাখবে। যে দেখো এবার পিবিআরটা কি? অরণ্যের আদিম অধিবাসীরা বহু যুগ যাবৎ বংশ পরম্পরায় স্থায়ীভাবে অরণ্যে বাস করে চলেছে। এই অরণ্যের প্রতিটি অঞ্চল এবং প্রায় প্রতিটি উদ্ভিদ প্রাণী সম্পর্কে তাদের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান বর্তমান। অর্থাৎ দেখো আমরা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের দিকে চলে যাই, তো সেখানে গিয়ে দেখবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা রবীন্দ্রনাথ ঠাকুরকে কি করছিলেন, একটা বদ্ধ ঘরে একটা ছোট্ট জানলা দিয়ে কিন্তু তাকে জানলার ধারে বসিয়ে রাখতো। আর সেই কবি, আজকে যিনি কবিগুরু, তিনি কিন্তু কি করেছেন, তিনি ওখান থেকে সমস্ত কিন্তু বাস্তব জগৎটাকে দেখেছেন এবং যেটুকু দেখেছেন সেটুকু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু লিপিবদ্ধ করেছেন এবং তাদের মনের, অর্থাৎ শিশু মনে শিশু মনের গভীরে স্থান দিয়ে রেখেছেন। তাই তিনি অত বড় কবি হয়েছিলেন। তো দেখো, এই ব্যবহারিক জ্ঞান তারা বংশ পরম্পরায় পেয়ে থাকে তাদের থেকে। প্রায় এই তথ্য সমূহের সাহায্যে কোনো একটি অরণ্যের সামগ্রিক বৈচিত্র্যে জীব বৈচিত্র্যের সম্পর্কে সম্যক ধারণা সম্মিলিত যে নথি সরকারিভাবে তৈরি করা হয়েছে তাকেই বলা হয় এই পিবিআর। তাহলে দেখো পিবিআরটা কি আমরা কিন্তু জেনে গেলাম। এই পিবিআরটাও কিন্তু পরীক্ষায় আসার মতোই। তাহলে দেখো এই পিবিআরটা কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো, এটা কিন্তু টিকাটাই বাঁচতেই পারে। এবার চলে আসবো আমি, দেখো যে গুরুত্ব, এই পিভিআর এর গুরুত্বটা কি? যদি বলে পিভিআর এর কয়েকটি গুরুত্ব লেখো, তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারবো যে কোনো এক নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মানুষেরা সেই অঞ্চলের পরিবেশ এবং উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে ভালো জানতে পারে। কারণ প্রতিনিয়ত তারা এই জীবকুলের কাছাকাছি থাকে বলে তাদের আশ্রয়, খাদ্য গ্রহণ প্রভৃতি প্রকৃতি, প্রজনন এবং পরিযান সম্পর্কে বিশেষভাবে অবহিত হওয়ার সুযোগ থাকে। তাহলে যে যে মানুষ, অর্থাৎ যারা বনেই বসবাস করে, তারা বন সম্পর্কেই সবচেয়ে ভালো বোঝে, সেই জন্য তাদেরকে এই কাজে লাগানো হয়। সেই সেই সুযোগকে কাজে লাগিয়ে পিভিআর তৈরি করা হয়।
2 নম্বর দেখো, এই লিপিবদ্ধ নথি সরকারি মাধ্যমে নির্দিষ্ট দপ্তরে পাঠানো হয়, সেখানে এই জীববৈচিত্র্য সম্পর্কে আরও বেশি তথ্য নির্ভর খবর সংযোজিত হয়। তারপরে দেখো 3 নম্বর পয়েন্টসে, এছাড়াও এই সকল তথ্য জ্ঞানার্জনের জন্য স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হয়। এটা কিন্তু এই পিভিআর এর গুরুত্ব হিসাবে কিন্তু হ্যাঁ, গুরুত্ব লাভ করবে। এবার চলে আসবো দেখো, ভারতের কিছু বিপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি। দেখো, এই ভারতে অনেক প্রাণী কিন্তু আজকে বিপন্ন হয়ে চলেছে, বিপন্ন হতে চলেছে বা হচ্ছেও। তো দেখো, সেই প্রাণীদের মধ্যে দেখো, যে সমস্ত, এটা কাকে বলে, অর্থাৎ এই বিপন্ন প্রাণী কাকে বলে, যে প্রজাতির অর্থাৎ যে সব প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বর্তমানে বিলুপ্তির পথে, তাদের এই বিপন্ন প্রজাতি বা এন্ডেঞ্জার্ড প্রজাতি বলা হয়, অর্থাৎ এন্ডেঞ্জার প্রজাতি বলা হয়। তাহলে দেখো, এন্ডেঞ্জার প্রজাতি এটা কি, এন্ডেঞ্জার প্রজাতিটা কি, এখানে কিন্তু একটা ছোট প্রশ্ন আসতেই পারে। তাহলে এখানে কিন্তু দুটো প্রশ্ন এখানে অলরেডি রেডি হয়ে রয়েছে, পিবিআর আর কি অপরে হচ্ছে জে এফ এম, এটা কিন্তু এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার এদের গুরুত্বটাও আসতে পারে। পরের পাতাতে চলে যাব যে এই কয়েকটি কয়েকটি বিপন্ন উদ্ভিদ। আচ্ছা দেখো, কিছু কিছু উদ্ভিদ আমাদের দেশ থেকে প্রায় শেষই হয়ে যাচ্ছে। সেটা কারণটা কি? সেটার কারণটা কিন্তু আমরা নিজেরাই। সেই উদ্ভিদগুলোর মধ্যে দেখো, সর্পাগন্ধা, ঘৃতকুমারী, সূর্য শিশির, হ্যাঁ, কল কলমিকাম, কলচিকাম এবং কলসপত্রী, এটা কিন্তু এই কয়েকটি উদ্ভিদ কিন্তু বিপন্ন হতে চলেছে। এবার কিছু স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আমরা দেখি যে এই স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দেখো, ভারতীয় বাঘ, একশৃঙ্গ গন্ডার, এশিয়ান সিংহ, কালো চিতা, রেড পান্ডা, নীলগিরি হনুমান ইত্যাদি এই স্তন্যপায়ী প্রাণীগুলো কিন্তু বিলুপ্তির পথে। পাখিদের মধ্যে দেখো, ময়ূর, সারস, ঈগল, এদের কিন্তু প্রায় দেখাই যায় না। ময়ূর আমরা চিড়িয়াখানায় গেলে পরে মাত্র কয়েকটা ময়ূর দেখতে পাই। আর সরীসৃপের মধ্যে দেখো, আমরা যতই কুমিরকে ভয় পাই, সামুদ্রিক কচ্ছপ, এই ঘড়িয়াল, হিমালয়ান সালমাডার ইত্যাদি এই প্রাণীগুলো কিন্তু দেখো, কুমির, এই সামুদ্রিক কচ্ছপ, এই কুমির তো প্রায় আমরা দেখতেই পাই না। হ্যাঁ, এবার চলে আসবো আমরা তার পরের পয়েন্টস, আমি বলেছিলাম তার পরের পয়েন্টস আলোচনা করব, ভারতের কিছু বিপন্ন প্রজাতি এবং তাদের সংরক্ষণ। দেখো, এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য IUCN, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর ফুল ফর্মটা কি, এটা কিন্তু আসতেই পারে। দেখো, এই IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস নামক আন্তর্জাতিক সংস্থা বিপন্ন ও লুপ্তপ্রায় প্রজাতিদের খবর নথিভুক্ত করেন। তাই নথিভুক্ত মানে কি, তাদের দেখছে, তাদের সম্পর্কে লিখে রাখছে। তার মধ্যে একটি হলো এই বিপন্ন প্রজাতি। তাহলে বিপন্ন প্রজাতিটা কাকে বলে? দেখো, এই বিপন্ন প্রজাতি বলতে যে প্রতিকূল অবস্থার দরুন যেসব প্রজাতির জীব অদূর ভবিষ্যতে প্রকৃতির অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে, তাদেরই কিন্তু বিপন্ন প্রজাতি বলে। যেমন হচ্ছে বাঘ, রেড পান্ডা। তো বাঘের সংখ্যা প্রায় কমেই গেছে। তো দেখো, এই বাঘ আর রেড পান্ডা কিন্তু আজকে কমের দিকে। এদের সংরক্ষণের জন্য এদের সংরক্ষণের জন্য কিছু প্রকল্প গঠন করা হয়েছে। সেই প্রকল্প কি? এই যে ব্যাঘ্র প্রকল্প। দেখো, এই যে বিপন্ন প্রাণী বাঘ, তা দেখো, এই প্রকল্পের নাম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, অর্থাৎ টাইগার প্রজেক্ট। এটি একটি বিশেষ প্রকল্প যার মাধ্যমে প্রাকৃতিক স্বাভাবিক অরণ্য পরিবেশ, বাঘের উপযুক্ত বাসস্থান, খাদ্য, পানীয় জল, প্রজনন ক্রিয়া এবং সংরক্ষণের ব্যবস্থা করা হয়। ভারতীয় অর্থাৎ সর্বভারতীয় পর্যায়ে জাতীয় পশু বাঘের সংরক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে এই ব্যাঘ্র প্রকল্প প্রতিষ্ঠিত হয়েছে। তাদের মধ্যে দেখো, তার যেগুলো তৈরি করেছে তাদের মধ্যে পশ্চিমবঙ্গের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, এটি কিন্তু বিখ্যাত প্রাণী, অর্থাৎ এটি পৃথিবী বিখ্যাত। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও আসতে পারে, এটাও তোমাদের সামনে শেয়ার করব। এছাড়াও মধ্যপ্রদেশের রেওয়া জঙ্গলে সাদা বাঘ পাওয়া যায়। তাহলে বাঘ আমরা দেখেছি, এই যে আমরা বাঘটাকে দেখেছি, এই যে হলুদ আর কালো ডোরাকাটা দাগ দিয়ে দেখো, এই দাগটি কত সুন্দর। এইটাকেই কিন্তু আমাদের জাতীয় পশুর
হ্যাঁ, আখ্যা দেয়া হয়েছে। কেন এই বাঘকে আমরা জাতীয় পশুর আখ্যা দিয়েছি কেন? কেন না, দেখো একটা প্রাণী শিয়াল বা কুকুর বা অন্য বা হাতি, গন্ডার যে সমস্ত প্রাণী তাদের মুভমেন্টটা দেখো আর এদের মুভমেন্ট দেখো। অর্থাৎ এদের এই রাজকীয় চালচলন অর্থাৎ এই রাজকীয় ভঙ্গিমার জন্যই কিন্তু এই প্রাণীটাকে জাতীয় পশুর আখ্যা দেওয়া হয়েছে। তো দেখো এই পৃথিবী বিখ্যাত এছাড়াও মধ্যপ্রদেশীরা একটু পড়েছি। আচ্ছা, বাঘ সংরক্ষণের উদ্দেশ্য, এই যে বাঘ সংরক্ষণের উদ্দেশ্যটা কি দেখো, এই বাঘ হলো বাস্তুতন্ত্রের অর্থাৎ প্রগৌণ খাদক এবং কিস্টোন প্রজাতিভুক্ত জীব। তাহলে এটা বাঘ কোন প্রজাতির জীব, এটাও কিন্তু একটা প্রশ্ন। তো বাঘের সংখ্যা হ্রাস পেলে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গোটা অরণ্যের ভারসাম্য বিঘ্নিত হবে এবং ব্যাঘ্র প্রজাতির অবলুপ্তির ফলে প্রকৃতির জিন ভাণ্ডার থেকে এদের জিনগুলি চিরতরে হারিয়ে যাবে। তাহলে দেখো বাঘটা দেখো প্রাণীদেরকে হত্যা করে, অর্থাৎ বাঘের প্রিয় খাবার হরিণ, গরু এই ধরনের প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে থাকে। তো এরা এই তৃণভোজী প্রাণীরা কিন্তু দেখো তৃণদের খেয়ে থাকে। তো এবার এইভাবে একটা বাস্তুতন্ত্র ভারসাম্য নষ্ট হয়ে যাবে, এটাও কিন্তু আমরা চাই না। তাই ১৯৮৫ খ্রিস্টাব্দে সারা ভারতে বাঘের সংখ্যা ছিল, দেখো একটুখানি ভাবো ১৯৮৫ সাল আমাদের জন্মের অনেক পরে। তো দেখো এই বাঘের সংখ্যা ছিল ৪,০৪৫, আর সেই বর্তমানে সেই বাঘের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩,১৬৭। অর্থাৎ আমরা এত সভ্য জগতের মানুষ হয়েও কিন্তু দেখো এই বাঘকে সংরক্ষণ করতে পারছি না, সেটা ক্রমান্বয়ে কমতেই থাকছে। তাই এই বিপন্ন প্রাণীদের কিন্তু আমাদেরকেই রক্ষা করতে হবে, আমাদেরকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাহলেই কিন্তু এই বাঘের সংখ্যাটা ১৯৮৫ সালে যা ছিল আজকে বর্তমানে দাঁড়িয়ে এই ৩,১৬৭টা হতো না। তাই আমাদের কিন্তু এদিকেও একটু মনোযোগ দিতে হবে যাতে এই বাঘের সংখ্যাটা বাড়ে। তাই এই বাঘের সংখ্যা নির্ণয় এবং তাদের সংখ্যা বৃদ্ধির জনিত তথ্য প্রদানই ব্যাঘ্র অর্থাৎ ব্যাঘ্র প্রকল্প বা বাঘ সংরক্ষণের প্রধান উদ্দেশ্য। তাহলে আমরা বাঘটাকে কেন সংরক্ষণ করব? এটা একটা কোশ্চেন আসতে পারে যে বাঘকে সংরক্ষণ করব কেন? এটা ধরনের কোশ্চেন আসতেই পারে। বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন আসতেই পারে। তাই আমি বলব যে কোশ্চেনগুলো এখানে আসার মতো সেই কোশ্চেনগুলো তো পড়তেই হবে। তার পাশাপাশি কিছু কোশ্চেন থাকে আমরা একদম কমন বলে মনে করি। যেমন দেখো কিছু কঠিন কোশ্চেনের সাথে, সাথে একদম সহজ থেকে সহজতর কোশ্চেন দিয়ে দেয়। তো এই কোশ্চেনটাও কিন্তু এই ব্যাঘ্র সংরক্ষণের উদ্দেশ্য কি এটাও কিন্তু দিয়ে দিতে পারে। এবার আসবো যে এই বাঘের সংখ্যা হ্রাসের কারণটা কি? দেখো বাঘ ক্রমশ দেখো এখানকার একটা গ্রাফ দেখলেই আমরা বুঝতে পারবো যে এই ৮৫ থেকে বর্তমান দেখো ৪,০০০ থেকে ৩,০০০ হয়ে গেছে। তো প্রায় ১,০০০ই কম। তাহলে এই যে কমের কারণটা, এই কারণটা কি? এর উপরে একটা কোশ্চেন কিন্তু আসতেই পারে। তো বাঘের সংখ্যা হ্রাসের কারণ, দেখো চোরা শিকার। বাঘের চামড়ার লোভে চোরা শিকারীরা বাঘকে নির্বিচারে হত্যা করে। তো দেখো এই বাঘকে আমরা বাঘের মাংস তো খাই না। তো দেখো এই যে বাঘটাকে আমরা যদি শিকার করি, শিকার করে কি হবে? এর যে গোটা চামড়াটা আমরা পেয়ে যাব। এটাকে মাঝ বরাবর চিরে বা পেটের তলা বরাবর চিরে এর ছালটাকে তুলে নেওয়া হবে। তারপরে যারা অভিজাত পরিবারে তারা কি করেন? তারা কিন্তু এই বাঘের চামড়া চামড়া অর্থাৎ বাঘের যে চামড়া পেল তার খোলসের মধ্যে কি করে? এই খোলসের মধ্যে তুলো ভরে একটা বাঘের আকৃতি নিয়ে আসা হয়। তাতে বাড়িতে রাখা হয়। তাহলে নাকি অভিজাত পরিবারের আভিজাত্য বাড়ে। কিন্তু দেখো এই অভিজাত পরিবারের আভিজাত্যকে রক্ষার জন্য আজ বাঘ প্রায় শেষের দিকে। এটা গেল একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রজনন সমস্যা। বাঘের সংখ্যা কমে যাওয়ার উপযুক্ত সঙ্গীর অভাবে প্রজননে বাধা আসে। ফলত বাঘের সংখ্যা হ্রাস পায়। তাহলে যদি বাঘ আজকে দেখো আমরা অন্যান্য প্রাণীদের মধ্যে গরু, ছাগল, কুকুর এদের দেখো সংখ্যাটা খুব যে হারে কমছে তা নয়। তবে আমরা আমাদের ব্যবহারের জন্য প্রয়োজনে বাঘ, গরু, ছাগল বা অন্যান্য প্রাণীদেরকে হত্যা করে খাচ্ছি আমরা। কিন্তু তার সাথে, সাথে পাশে, পাশে দেখো এই বাঘ সংখ্যাটা কিন্তু ক্রমশ কমেই আসছে। তো এই কমে যাওয়ার কারণ হচ্ছে প্রজনন, এই প্রজননে বাধা। ৩ নম্বর দেখো রোগ সংরক্ষণ এবং সংগ্রাম, অর্থাৎ প্রাকৃতিকভাবে বিভিন্ন প্রকার রোগ সংক্রামক এবং অন্তঃপ্রজাতিগত প্রজাতিগত সংগ্রামের কারণে বাঘের আহত এবং নিহত হওয়ার ফলে বাঘের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে।
তারপরে ৪ নম্বর পয়েন্ট দেখো নগরায়ন, অর্থাৎ নগরায়নের ফলে বনাঞ্চল সংকুচিত হচ্ছে, যার ফলস্বরূপ বাঘের স্থায়ী বাসস্থান বিনষ্ট হচ্ছে। অর্থাৎ বাসস্থান ছাড়া প্রাণী, বুঝতেই পারছো, আমরা যদি আমাদের ঝড়ে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি আমাদের বাসস্থান নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের কি সমস্যাটাই না আসে, ঠিক এদেরও সেই সমস্যাটাই আসে। তার সাথে তাদের খাদ্যের পরিমাণও কমে যায়। আর এই অবৈধ চারণ, হ্যাঁ, অবৈধ চারণ কি? এই অবৈধভাবে বন্য প্রাণীদের নিয়ে ব্যবসা ও মানুষ ও বন্য প্রাণীদের মধ্যে অস্তিত্ব রক্ষার লড়াই, বাঘের সংখ্যা ক্রমশই হ্রাস পাচ্ছে। তাহলে এই বাঘের সংখ্যাটা কমে আসার কারণটা কি, সেটা কিন্তু আমরা জানতে পারলাম। এবার চলে আসবো যে এই বাঘ সংরক্ষণের জন্য গৃহীত প্রচেষ্টা, অর্থাৎ ভারত সরকার বিশ্ব প্রাণী সংস্থা, অর্থাৎ WWF, এটাও কিন্তু পরীক্ষায় আসতেই পারে, এবং আন্তর্জাতিক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সংস্থা IUCN এর সহযোগিতায় 1963 খ্রিস্টাব্দে ব্যাঘ্র প্রকল্প চালু করেন। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু আসতেই পারে, এবং সুন্দরবনকে ব্যাঘ্র প্রকল্প রূপে ঘোষণা করেন। তো বর্তমানে ভারতে 50টিরও বেশি ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছে। এবার এই ব্যাঘ্র প্রকল্প চালু করার জন্য দেখো পর্যাপ্ত খাদ্য পানীয়ের ব্যবস্থা, অর্থাৎ ব্যাঘ্র প্রকল্পিত এলাকায় পর্যাপ্ত খাদ্যের, যেমন হরিণ, বন্য শুয়োর প্রভৃতি সংখ্যা বৃদ্ধি এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এবং ২ নম্বর দেখো উপযুক্ত পরিবেশ, দেখো বাঘের সংখ্যা বৃদ্ধির জন্য প্রজনন সুলভ উপযুক্ত পরিবেশ গঠন করা হয়েছে। ৩ নম্বর আইন প্রণয়ন, অর্থাৎ প্রতিটি অরণ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং চোরা শিকার ও বাঘ শিকার বন্ধ করার জন্য সরকারি আইন প্রণয়ন করা হয়েছে। যেমন 1970 খ্রিস্টাব্দে ভারতব্যাপী ব্যাঘ্র হত্যা নিষিদ্ধ করা হয়। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। এবার আসবো আমরা বিপন্ন প্রাণী, এশিয়াটিক লায়ন। দেখো এই প্রকল্পের নাম এশিয়াটিক লায়ন, এটা কিন্তু টিকা আসতেই পারে, তাই আমরা টিকা দিলে পরে আমরা এইটুকুই লিখবো, এখান থেকেই পড়বো। অর্থাৎ গির সিংহ সংরক্ষণ প্রকল্প। কেশরের সৌন্দর্যের জন্য সিংহকে পশুরাজ আখ্যা দেওয়া হয়েছে। বর্তমানে পশুরাজ বিলুপ্তির পথে, তাই আইন প্রণয়ন করে সিংহ হত্যা নিষিদ্ধ করে এবং তাদের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। তারপরে দেখো সিংহ সংরক্ষণের উদ্দেশ্যটা কি, অর্থাৎ 1972 খ্রিস্টাব্দে গৃহীত গির সিংহ প্রকল্পের উদ্দেশ্য ছিল ভারতীয় সিংহের সংখ্যা বৃদ্ধি। এই প্রকল্পের সুফল অর্থাৎ সফল রূপায়ণে গির অরণ্যে সিংহের সংখ্যা দেখো 411 মাত্র 2010 সাল, ভাবছো 2010 সাল, আজকে 2025 সাল, এখানেই বাঘের সংখ্যা দেখো 411 থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে কি হয়েছে যে 523 হয়েছে 15 সালে। তাহলে এখান থেকে 400 থেকে 500 হয়েছে। তাহলে দেখো এই ধরনের প্রকল্প চালু করলে এই বন্য প্রাণীদেরকে কিন্তু আরও প্রাণীদের সংখ্যা অনেক বেশি বাড়ানো যায়। তাই এদিকে আমরা যদি একটু নজর দিই, তাহলে কিন্তু সব দিক থেকে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো। তো দেখো বর্তমানে গির অরণ্যের সিংহরা 3টি জেলার অঞ্চলে, যেমন আমরেলি, ভাবনগর এবং জুনাগড় ছড়িয়ে পড়েছে। 3টি অঞ্চলে এই সিংহ প্রকল্প ছড়িয়ে পড়েছে। এবার চলে আসবি আমরা সিংহের সংখ্যা হ্রাসের কারণ, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সিংহের সংখ্যা হ্রাসের কারণগুলি দেখো, বাসস্থানের বিনাশ, সব কটার সঙ্গে কিন্তু এই বাসস্থান বিনাশ, অর্থাৎ নগরায়ন, কৃষি জমি সম্প্রসারণ এবং এই সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা নির্মাণের ফলে সিংহের বাসযোগ্য বনভূমি বিনষ্ট হচ্ছে। এর ফলে এদের প্রজনন স্থলের অভাব, খাদ্যের সংকট দেখা দিচ্ছে। 2 নম্বর দেখো এই চোরা শিকার, অর্থাৎ সিংহের হাড়, নখ, চুল থেকে অর্থ উপার্জনের জন্য চোরা শিকারীরা সিংহ শিকার করে। দেখো এর কি আছে, কটা নখ আছে আর কিছু চুল রয়েছে, এই কটার জন্যই কিন্তু এই সিংহটাকে শিকার করে। আচ্ছা 3 নম্বর দেখো এই দূষণজনিত কারণ, এই নানাবিধ দূষণ সিংহের জীবন যাত্রাকে প্রভাবিত করেছে। অরণ্যের মধ্যে দিয়ে সড়ক, রেলের জন্য শব্দ দূষণ, জল সংকট ইত্যাদি জন্য প্রজনন ক্রিয়া হ্রাস পাচ্ছে। 4 নম্বর দেখো সংঘর্ষ, দেখো এই সংঘর্ষ বৃদ্ধি ও খাদ্য সংকট, নগরায়নের ফলে কি হচ্ছে, অরণ্য সংকুচিত হয়ে আসছে, আর কি হচ্ছে, খাদ্যের সন্ধানে এই পথভ্রষ্ট বন্য সিংহ
লোকালে কাছাকাছি এসে পড়লে কিংবা আদিবাসী মানুষজন কাঠ ফলমূলের জন্য জঙ্গলে প্রবেশ করলে সিংহ মানুষ সিংহ আম মানুষ সিংহ সংঘর্ষ বৃদ্ধি পায়। ধারালো অস্ত্রের আঘাতে তাদের আ অনেক ক্ষেত্রেই সিংহ আহত ও নিহত হয়। এবার আসবো আমরা এই সিংহ সংরক্ষণের গৃহীত প্রচেষ্টা। এই সিংহ সংরক্ষণের গৃহীত প্রচেষ্টাগুলি কী, কী? দেখো, গির অরণ্য ছিল এশিয়ার একক পশু পপুলেশনের একক পপুলেশনের একমাত্র বাসস্থান। এশিয়ার এশিয়ার সিংহের এই একক পপুলেশনটি মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট কাজকর্মের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে। IUCN সিংহ এবং আ এই সিংহ এই সিংহ প্রজাতিকে বিপদাপন্ন প্রাণীদের তালিকাভুক্ত করা হয়েছে। তাই দেখো, তাই ভারত সরকার এশিয়াটিক লায়ন আ রি আ ইন্ট্রা ইন্ট্রোডাকশন প্রকল্পের আওতায় এই সিংহের প্রজাতির মধ্যে বংশ বিস্তারের জন্য উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের কুনো বন্যপ্রাণী আ স্যাংচুয়ারিতে এ এই প্রকল্প চালু করার ভাবনা শুরু করেছেন। তো ভারত সরকার প্রণোদিত আইনের মাধ্যমে এশিয়াটিক লায়ন সংরক্ষণের যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে সেগুলি হলো এই পুনর্বাসনের ব্যবস্থা। অর্থাৎ গির অরণ্য অধ্যুষিত অঞ্চল থেকে আদিবাসী মানুষদের সরিয়ে পুনর্বাসন দেওয়া হয়। এই আদিবাসী শ্রেণীর মানুষরা যদি বনভূমিতে থাকে, তাহলে কী হবে, ক্রমান্বয়ে সেই প্রাণীগুলো একের পর এক হত্যা হতেই থাকবে। তাই যদি তাদের ওখান থেকে, এই অরণ্য অঞ্চল থেকে সরিয়ে অন্যত্র রাখা হয়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাহলে তারা কিন্তু আর এই বন্যপ্রাণীর শিকার বন্ধই করে দেবে। ২ নম্বর দেখো, সংরক্ষিত অঞ্চল। বর্তমানে গির অরণ্যকে সংরক্ষিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে যাতে সিংহ সংরক্ষণে কোনো ব্যাঘাত না ঘটে। দেখো, সিংহ সংরক্ষণের জন্যই গির অরণ্যকে জাতীয় উদ্যান অরণ্যে অভয়ারণ্যে পরিবর্তন করা হয়েছে। ৩ নম্বর দেখো, উপযুক্ত পরিবেশ এবং সুচিকিৎসা ব্যবস্থা। আজকে এই সিংহদের অর্থাৎ বন্য প্রাণীদের কিন্তু উপযুক্ত পরিবেশ, থাকার উপযুক্ত পরিবেশ নেই, সুচিকিৎসা ব্যবস্থা নেই। এই কারণের জন্য কিন্তু এরাও কিন্তু সংকটের মধ্যে পড়ছে। সিংহের খাদ্য, পানীয় জলের ব্যবস্থা এবং নিরাপদ প্রজননের, চলে যাব পরের পাতাতে, প্রজননের ব্যবস্থা করা, তাছাড়া রোগ সংক্রামক রোগ অর্থাৎ রোগ সংক্রমণ রোধ এবং দুর্ঘটনায় মৃত্যু বন্ধ করার ব্যবস্থা করা। ৪ নম্বর দেখো, আইনি ব্যবস্থা অর্থাৎ চোরার শিকারীদের এই বেআইনি কার্যকলাপ রোধের ব্যবস্থা করতে হবে। তো আজকে আমরা এই পর্যন্তই পড়ব। পরে কিন্তু এখান থেকে আমরা 6 পার্ট অর্থাৎ ৬ নম্বর পার্টটা এখান থেকে, আর বাকি কয়েকটা মাত্র ৩-৪টে পাতা বাকি। এটা করলেই কিন্তু আমাদের এই পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা শেষ করতে পারলেই কিন্তু এখান থেকে প্রায় 30% কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। যে যত কোশ্চেন আসবে তার 30% কোশ্চেন প্রায় এই চ্যাপ্টার থেকেই আসবে। তো আমরা বলব এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে। তাহলে কি হবে, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সব ধরনের প্রশ্ন অর্থাৎ টিকা টাইপ প্রশ্নও কিন্তু এখানে আসতেই পারে। তাই আমি তোমাদের সঙ্গে যেটুকু বললাম এর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব। এই শেয়ার করার জন্য আমি একটা খাতাতে প্রশ্নগুলো লিখে রেখেছি, সেই প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা করে কোশ্চেন বলবো এবং তার উত্তরটা কিন্তু পাশাপাশি লেখা আছে। দেখো, ১ নম্বর প্রশ্ন, দেখো JFM এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। PVR এর পুরো নাম কি? অর্থাৎ পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। ৩ নম্বর পয়েন্ট দেখো, ৩ নম্বর প্রশ্ন দেখো, ভারত সরকার কত সালে JFM গঠন করেন? অর্থাৎ ১৯৭১ সালে গঠন করেন। ৪ নম্বর দেখো, ভারত সরকার কোন কোন মাসে বন মহোৎসব উৎসব পালন করে? অর্থাৎ জুলাই মাস ও ফেব্রুয়ারি মাসে কিন্তু বছরে দুবারই বন মহোৎসব উৎসব পালন করে। এই বন মহোৎসব উৎসবের সঙ্গে সরকারের সাথে সাথে কিন্তু আমরা বেসরকারি সংস্থা, বিভিন্ন ক্লাব, বিভিন্ন পাড়া থেকে, স্কুল থেকে কিন্তু এই বন মহোৎসব উৎসব পালন করা হয়। আর এর সাথে যদি আমরা লেগেই থাকি তাহলে কিন্তু এই বন মহোৎসব উৎসবের মধ্যে দিয়ে কিন্তু আমাদের অরণ্যের সংখ্যা বৃদ্ধি পাবে।
5 নম্বর দেখো টিকা বই থেকে JFM, আমি বই থেকে বলেছি 133 পেজ, 133 পেজে আমরা চলে যাব। 133 পেজে গেলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। দেখো 133 পেজ এখানেই আছে, 133 পেজ। দেখো এই যে JFM, এই JFM কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেনটা আসতেই পারে। দেখো এইখান থেকে আমরা লিখবো এই যে JFM, প্রশ্নটা হচ্ছে যে এই JFM টিকা লেখা JFM, আর এটা বই থেকে 133 পেজ, এখান থেকে JFM এইটুকু লিখবো। তারপরে প্রশ্ন দেখো, তারপর প্রশ্ন টিকা লেখো PVR বই থেকে, অর্থাৎ 133 পেজ, এই দেখো PVR এখান থেকে লিখবো এই বই থেকে, অর্থাৎ এই সাতটা পাবলিকেশন থেকেই কিন্তু আমরা লিখবো। তারপর দেখো, হ্যাঁ, এন্ডেঞ্জার প্রজাতি কাদের বলা হয়, এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এন্ডেঞ্জার প্রজাতি কাকে বলে, যে সকল প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বর্তমানে বিলুপ্তির পথে তাদের বিপন্ন প্রজাতি বা এন্ডেঞ্জার প্রজাতি বলা হয়। যেমন দেখো অনেক প্রাণী আজ বিলুপ্তির পথে, দেখো সর্পগন্ধা উদ্ভিদ, আবার দেখো ভারতীয় বাঘ, ময়ূর, কুমির, এরাও কিন্তু আজকে এন্ডেঞ্জার প্রজাতির মধ্যে পড়ে গেছে। তাই এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পড়বে তোমরা। এবার তার আগে বলবো এখান থেকে এই পুরো কোশ্চেনটা কিন্তু একটা পার্টে তোমরা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু স্ক্রিনশট তুলে নিলে কিন্তু পড়তে সুবিধা হবে, তাই স্ক্রিনশটটা তুলে নাও। তারপরে চলে যাব আমরা পরের পাতাতে। দেখো পরের পাতায় আরো কিছু কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব, যে আই IUCN এর পুরো নাম কি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড দ্য ন্যাচারাল রিসোর্সেস। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতেই পারে। 9 নম্বর দেখো যে বিপন্ন প্রজাতি কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রতিকূল অবস্থার দরুন যে সকল প্রজাতির জীব অদূর ভবিষ্যতে প্রাকৃতিক পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে তাদের এই বিপন্ন প্রজাতি বলে। যেমন দেখো বাঘ এবং রেড পান্ডা, এরা কিন্তু বিপন্ন প্রজাতি। 10 নম্বর কোশ্চেন দেখো সুন্দরবনের পৃথিবী বিখ্যাত পশু কোনটি, রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত পশু। 11 নম্বর দেখো 1985 সালে ভারতে বাঘের সংখ্যা কত ছিল আর বর্তমানেই বা কত। 1985 সালে বাঘের সংখ্যা ছিল 4045টি এবং এখন বর্তমানে বাঘের সংখ্যা কমে দাঁড়িয়েছে 3167টি। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন দেখো বর্তমানে বাঘের সংখ্যা হ্রাসের প্রধান কারণগুলি কি কি, 134 পাতায়। 134 পাতায় চলে যাব যে বাঘের সংখ্যা ক্রমান্বয়ে কমে যাওয়ার কারণটা কি কি, 134 পাতা। এই দেখো বাঘের সংখ্যা ক্রমান্বয়ে কমে যাওয়ার কারণগুলি, এখান থেকে এইটুকু লিখবো, এটা কিন্তু সুন্দর করে এখানে লেখা আছে। তারপরে চলে যাব আমরা, দেখো তারপরে চলে যাব বাঘের সংখ্যা কমে যাওয়া হয়ে গেছে। তারপর দেখো 13 নম্বর দেখো WWF এর পুরো নাম কি, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, অর্থাৎ আরেকটাও লিখতে পারো ওয়াইল্ড ফান্ড, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড, এটাও কিন্তু আসতে পারে। ভেরি ইম্পর্টেন্ট, দুটো রকম ভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। এই পাতাটাও কিন্তু তোমরা পুরোটা তোলার জন্য এই স্ক্রিনশট তুলে নাও, আমি সেই ব্যবস্থাটা করে দিচ্ছি যাতে তোমরা সেই কোশ্চেনের উত্তরগুলো সঠিকভাবে পড়তে পারো। এবার চলে যাবো আমরা পরের পাতায়, আরো কয়েকটা কোশ্চেন আছে, আর এক পাতায় মাত্র আছে। দেখো এখান থেকে 14 নম্বর কোশ্চেন, ভারত সরকার কত সালে ভারতবর্ষব্যাপী বাঘ হত্যা নিষিদ্ধ করেন, দেখো 1970 সাল পর্যন্ত। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, সিংহকে কেন পশুরাজ বলা আখ্যা দেওয়া হয়েছে, দেখো এই সিংহের কেশরের সৌন্দর্যের জন্য পশুরাজের আখ্যা দেওয়া হয়েছে। তারপর দেখো বর্তমানে সিংহ হ্রাসের প্রধান কারণগুলি লেখো। দেখো 135 পাতায়, 135 পাতায় যে চলে যাব, যে সিংহ হ্রাসের সিংহ হ্রাসের কারণগুলি, এখান থেকে এইটুকু পড়বো। এইটুকু পড়লেই কিন্তু আমরা পুরোটা পেয়ে যাব। ভালো করে দেখে নাও যে সিংহ হ্রাসের কারণগুলি কি কি, এইটুকুর লিখলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো সিংহ সংরক্ষণ, 17 নম্বর কোশ্চেন, সিংহ সংরক্ষণের জন্য সরকার গৃহীত ব্যবস্থাগুলি কি কি, 135 পাতায়, এটাও কিন্তু 135 পাতাতেই আছে। দেখো সিংহ সংরক্ষণের গৃহীত ব্যবস্থাগুলি কি কি, সুন্দর করে দেখা আছে। দেখো এই সিংহ সংরক্ষণের জন্য গৃহীত প্রচেষ্টা, এটা এইটুকু লিখবো। এর সাথে সাথেই কিন্তু আরো একটু পয়েন্টস এই পাশে আছে, এই পাশে দেখো এইটুকু পর্যন্ত আমরা লিখবো, এটুকু কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে। এবার চলে যাব আমরা পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনটা হচ্ছে 18 নম্বর কোশ্চেন, ভারতের একটি বিখ্যাত সিংহ প্রকল্পের নাম লেখো, গির লায়ন প্রজেক্ট, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 19 নম্বর কোশ্চেন দেখো বর্তমানে ভারতে সিংহের সংখ্যা কত, দেখো 523টি, মাত্র 523টি। এবার শেষ প্রশ্ন,
যে দুটি বিপন্ন প্রজাতির পাখির নাম লেখো। দেখো আমরা ময়ূর দেখেছি, চিড়িয়াখানায় গেলে কটা, আর সারস, এই দুটো প্রাণী কিন্তু আজকে বিপন্ন প্রজাতির মধ্যে পড়ে গেছে। এরা কিন্তু আমাদের পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে। তো এটারও একটা কিন্তু স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিয়ে লিখলে, দেখো স্ক্রিনশট তুলে নিলে তোমাদের পড়তে সুবিধা হবে। তাই আমি বলবো যে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন, অর্থাৎ 20টা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করেছি, এই 20টা কোশ্চেনে কিন্তু স্ক্রিনশট তোমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে, তাতে কিন্তু তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। তাহলে দেখো আজকে আমরা এই যে বই থেকে যে আলোচনাগুলো করলাম, আর কিছু আমাদের বাকি থাকলো, এই বাকি পার্টটা কিন্তু তোমাদের সামনে আমি পরে ভিডিওতে শেয়ার করব। এই প্রকল্পের নাম থেকে, এখান থেকে বিপন্ন প্রাণীদের মধ্যে থেকে কিন্তু কিছু পার্ট বাকি থাকলো, আর মাত্র মাত্র দুটো দুটো তিনটে পেজ, এই তিনটে পেজের মধ্যে আরও অন্তত 20টা কোশ্চেন আছে। তাই এই কোশ্চেনগুলো কিন্তু পরে ভিডিওতে শেয়ার করব। আর ভুলে যাবে না যে যাদের কাছে এই বইটা নেই, অর্থাৎ এই সাতটা পাবলিকেশনের জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, এই বইটা যাদের কাছে নেই তারা কিন্তু এই বইটা কালেক্ট করে নেবে, কারণ এই বইতে কিন্তু এটা বিস্তারিত উত্তর কিন্তু এখানে আছেই। তাই আমি বলবো যে এই বই থেকেই পড়ার জন্য। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, বন্ধুরা কিন্তু এই সম্পর্কে, অর্থাৎ এই চ্যাপ্টার সম্পর্কে জানতে পারবে। আর 2026 সালে আমাদের কিন্তু ফাইনাল, আমরা 10-এ পড়ছি, আমরা 10-এ পরীক্ষা, এখানে কিন্তু শেষ পরীক্ষা কিন্তু স্কুলে একটা হবে, টেস্ট হবে, এখান থেকেই কোশ্চেন আসবে। আর 2026 সালে গিয়ে যখন মাধ্যমিক দেবে তখন কিন্তু এই যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই কিন্তু কোশ্চেন আসবে, টেস্টে যেগুলো আসবে সেগুলো বাদ দিয়ে তোমাদের পড়তে হবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার তোমাদের সামনে খুব শীঘ্রই দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।